আসসালামু আলাইকুম প্রিয় করাইলবাসী। আমি জানি আপনাদের এই ক্ষতি মেরামত করা সম্ভব না, তবে আমাদের অনুধাবন হলো যে এই ক্ষতি মেরামত না হওয়া পর্যন্ত অথবা আপনাদের একটা মাথার উপরে ছাউনি হওয়া পর্যন্ত আপনাদের ফুড সাপোর্ট প্রয়োজন। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা দুর্ঘটনার পর থেকেই খাবার রান্না করার চেষ্টা করেছি আমাদের কিচেনে। তো সেটা এখনও চলছে, সকাল থেকে আয়োজন চলছে, অনেক কাটাকাটি অনেক বিষয় থাকে। তো আমাদের বাবুর্চি ভাইরা সবগুলো পাতিলে একসঙ্গে উঠাই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ইনশাল্লাহ আমি আশা করছি ঘন্টাখানেক লাগবে হয়তোবা। আর একটা আহ্বান জানাবো বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনকে, যে আপনারা একটু কনসেন্ট্রেশন রাখেন এই জায়গাটার উপরে, মনোযোগ ধরে রাখেন। কতক্ষণ মনোযোগ ধরে রাখবেন? আমি মনে করি আগামীকাল পর্যন্ত অন্তত মনোযোগ ধরে রাখা দরকার। অনেকে টিন কিনছে, কাঠ কিনছে, টিন কাঠ কিনে তারা তাদের মতো করে ঘর বানিয়ে নিচ্ছে ওখানে সারভাইভ করার জন্য। তো সেই পর্যন্ত রান্নাবান্নার দায়িত্বটা বাংলাদেশের নাগরিকদের হওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ হয়ে যাচ্ছে। যেহেতু মশলা উঠাই দিয়েছে, কাটাকাটি সবজি কাটা সব শেষ, গোশ কাটা শেষ, সব রেডি। এখন 30 থেকে 40 মিনিট লাগবে সবগুলো পাতিলের প্রসেস শেষ হতে, এটা আমি আশা করছি। ঠিক আছে, তো শুরু হয়ে গেছে, মশলা বার্ন করা হচ্ছে। আল্লাহু আকবার। তো আমরা আপনাদের স্মরণ আছে যখন আমরা ফেনীতে গেলাম, ফেনীতে একসঙ্গে 10টা চুলা জ্বালায় দিছিলাম। ঠিক আছে, অনেক বড় বন্যা, তো 10টা চুলা জ্বালায় দিছি। এলাকার লোক বলতেছে যে এতগুলা চুলা এট এ টাইম আপনারা কন্টিনিউ করবেন কিভাবে, মানে রান্নাটা করবেন কিভাবে, আপনারা তো মেশিন না। ঠিক আছে, তো আমরা বললাম যে দেখেন আপনারা কিভাবে পারি। তো ওই সময় আমাদেরকে কারিগরি সাপোর্ট দিয়েছিল হ্যাপি ক্লাব। হ্যাঁ, হ্যাপি ক্লাব তো আর নাই, তাই না? এখন হ্যাপি ফাউন্ডেশন হয়ে গেছে, হ্যাপি ফাউন্ডেশন। আমিও সেই হ্যাপি ফাউন্ডেশনের সহযোদ্ধা, সদস্য, এবং আমরা একসাথে কাজ করি এখানে। হ্যাপি ফাউন্ডেশনের আমাদের বড় ভাই আছেন, আপনার হলো তাদের ফ্যামিলি উদ্যোগেই এই হ্যাপি ফাউন্ডেশনটা। এবং শিশির ভাই এখানে নাই, শিশির ভাই থাকলে অনেক ভালো হতো, দেখাতাম। তো আমরা অনেক দুর্যোগে একসাথে কাজ করেছি। তো এখনও এই যে কারিগরি সাপোর্ট, আমাদের এই কর্মযোগের কারিগরি সাপোর্টটা হ্যাপি ক্লাব এবং আমরা আমজনতার দল, আমরা যৌথভাবে একসাথে করছি এটা। এখানে আমাদের মায়েরা কাটাকাটি করতে হেল্প করছেন। হ্যাঁ, মাংস কাটা হয়ে গেছে। তো আশা করছি 1 ঘন্টার মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারবো। এবং দুপুরের খাবারটা এটা হচ্ছে যেটা সকালে আশা করছিলাম, কিন্তু আমরা রাত ওখান থেকে ফিরছি 2টা 2:30টার দিকে। তো অনেক কষ্ট হয়ে গেছিলো আমাদের। হ্যাঁ, অনেক কষ্ট হয়ে গেছিলো। এমনি বড় নিশ্চয়তা ছাড়া আমরা আমরা রাতের খাবারটা কনফার্ম করতে পারতেছি না এখনও। ঠিক আছে, বড় নিশ্চয় ছাড়া এখনও আমাদের অনেক ডিউ আছে। ডিউ বলতে স্পেশালি বাবুর্চি বিলও দেওয়া হয়নি, তাই না ভাই? বাবুর্চি বিল দেওয়া হয় নাই। আর কি কি বিল বাকি আছে? আরও অনেক কিছু বাকি আছে। ডেকোরেটরের বিল দেওয়া হয়নি, তাই না? ডেকোরেটরের বিল কত আসতে পারে আনুমানিক? অনেকগুলো পাতিল নেওয়া হয়েছে। হ্যাঁ, চলছে। যে কেউ যদি মনে করেন যে আপনি নিজে আসবেন তাহলে আসতে পারেন। ঠিক আছে, আসতে পারেন। বুঝছি, ওকে, আসবে মাশাল্লাহ, আরো বেশি আসবে ভাই। অনেকে গালি দিচ্ছে আবার, বাহ, চার্লি চাপিন। হ্যাঁ, চার্লি চাপিন চলে আসছে আমাদের এখানে, এসে গালিগালাজ করতেছে। ঠিক আছে, তুমি আসলে চার্লি চাপিন না কি জিনিস আমি জানি মামা।
সমস্যা নাই। আনিশা ফ্যাশন লিমিটেড, দারুণ কাজ করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ব্যবসা ভালো চলুক, ঠিক আছে? ওকে, যাক মাশাল্লাহ, আজকে দুপুরের খাবারটা আমরা করতে পারছি, এই জন্য ভালো লাগছে। চেষ্টা করছি, আমাদের সহযোদ্ধারা কাজ করছেন। কালকে অনেক কষ্ট হয়ে গেছে রাতে, বুঝছেন? অনেকগুলো খাবার ডিস্ট্রিবিউশন না, ধরেন মানে ভালোই পেরেশান হয়ে গেছে। যে ধরেন 12টা পাতিল ম্যানেজ করতে, একটা পাতিলের পিছনে 5 জন লোক না থাকলে তো নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে 60 জন ভলেন্টিয়ার প্রয়োজন, হ্যাঁ, 12টা পাতিল ম্যানেজ করতে। এই যে দিচ্ছে আমাদের সবজিগুলো, দেওয়া হচ্ছে মশলা মিক্স। এখানে অনেক রকমের সবজি আমরা দেই, পাতাকপি, ফুলকপি, আলু, গাজর, তারপরে লাউ, বরবটি, অনেক কিছু মিলায়ে যত রকমের সবজি আছে সব সবজির মিক্স করে একটা হেলদি খাবার তৈরি করা হয়। টিপিক্যালি শুধুমাত্র হলুদ মশলা এগুলো দিয়ে একটা বানাই ফেললাম এইরকম না আমাদের এই আয়োজনটা, ঠিক আছে? হ্যাঁ, এবং অত্যন্ত হাইজিন ভাবে আমরা এটা করছি ইনশাল্লাহ, ঠিক আছে? আমি খুব আর একটা বিষয়ে অনুরোধ করব ছোট করে, সেটা এখানে কম্বল প্রয়োজন। এই করাইল বস্তিবাসীর জন্য কম্বল প্রয়োজন। তো যাদের সুযোগ আছে, ব্যবসা বাণিজ্য আছে ভালো, একটা কাজ করবেন। এটা ধরেন ভালো মানের কম্বলগুলো 350 টাকা করে পড়বে, আর কম দামের কম্বলগুলো 200 টাকার মতো পড়বে, যেটা একটু একজন লোক ব্যবহার করতে পারবে। এরকম কম্বল আপনারা যদি 100 পিস নেন, তাহলে 200 টাকা করে কত, 200 টাকা হলে কত কম দামে, 200 টাকা করে কত পড়ছে? বা 300 টাকা যদি নেন, তাহলে 300 টাকা করে, ভাই 300 টাকা করে 100 পিস কম্বল কয় টাকা হয়? 30,000 টাকা হয় না? 30,000 হয় না 3,000 হয়? 300 টাকা করে, 300 টাকা করে 100 পিস কম্বল কত হয়? 30,000 হয়। 30,000 টাকা দিয়ে 100 পিস কম্বল যে করাইলে দিতে পারেন, আপনারা একটু উদ্যোগ নিয়ে দিয়ে আসেন তাদের। তো পুড়ে গেছে মানে কি, শাড়ি পুড়ে গেছে, জামা পুড়ে গেছে, কাপড় চোপড় যা আছে, বিছানা চাদর সব পুড়ে গেছে। আপনি যাই উপহার দিবেন সেটাই ওদের কাজে লাগবে, ঠিক আছে? তাদের কাজে লাগবে। আপনারা আসেন, আপনাদের সাথে আমার দেখা হবে এখানে যারা আছেন। আমি করাইলে এখানে আশেপাশে আছি সবসময়। আপনারা আসেন, আপনাদের উপহার আপনি, আমি, আমরা সহ একসাথে দেব। আমরা ভলেন্টিয়ার হিসেবে আপনাদের সঙ্গে থাকবো, ঠিক আছে? মাশাল্লাহ। দেখি সবজিগুলো ভালো করে ধোয়া হয়েছে তো না? বরবটি, ফুলকপি, পাতাকপি, আলু, মিষ্টি কুমড়া, এগুলো দেওয়া হয়েছে আজকে। ভালো থাকবেন, অনেক কথা বলেছি। ধন্যবাদ আমাদের সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে, ধন্যবাদ করাইলবাসীকে, তারাও অনেক নিয়ম মেনে, শৃঙ্খলা মেনে একসাথে কাজ করেছে। আমি আমি হলো সব মিলে কয়েকজনের কমেন্ট পড়বো এখন, ভালো খারাপ যেটাই কমেন্ট করেছেন সেটাই পড়বো। আমি একটু পড়ছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইকে দিয়ে শুরু করলাম। কে কি বলে তা শোনার দরকার নাই, আপনার মানবতার দল নিয়ে আপনি এগিয়ে যান। ওকে, অনেক ধন্যবাদ। তারপরে আরেকজন কমেন্ট করছে যে রকি খান ভাই কেমন আছেন, শিশির ভাই কমেন্ট করছে, লিখছে বিকাশ তাই সমস্যা, জিয়াউর ভাই কমেন্ট করছে অনেক সুন্দর। তারপরে আহমেদ কাজেল ভাই অনেক সুন্দর, শিউলি রানী আপু অনেক কমেন্ট করছে অনেক সুন্দর, শাহেদ ভাই, অলিউর রহমান ভাই কেমন আছেন, সাকিব আহমেদ উজ্জ্বল ভাই কমেন্ট করেছে, মোহাম্মদ ইব্রাহিম মিতু ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। শাহেদ ভাই মন্তব্য করছেন, জেপি রানা ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ল্যাংরাম নিয়ে থাকলে যে রানা, জেপি রানা, ঠিক আছে সমস্যা নাই। পাবেল খান ভাই ভালো আছেন ভাই, আল্লাহ ভালো রাখছে ভাই, আপনাকে সালাম জানাই। খায়রুল বাশার খান লিখেছে ধান্দাবাজ, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ওসমান গনি আর তারেক ভাই ভালো মানুষ, অনেক ধন্যবাদ ওসমান গনি ভাই। এমনি মোস্তফা রাঙ্গামাটি ভাই, রাঙ্গামাটি থেকে আসছে, রাঙ্গামাটি থেকে চলে আসেন, আমরা এখানে কাজ করি, ভলেন্টিয়ার হিসেবে কাজ করি সবাই, ঠিক আছে। এস এস সাহা সোহেল
জেপি রানা ভাই বিকাশ নাম্বারটা দেন, দেওয়া আছে আমার পেজে, দেখেন 01725545950। ঠিক আছে, তো সমস্যা নাই। শিশির খান হৃদয় ভাই সমস্যা নাই, ঠিক আছে। অনেক কমেন্ট করতেছে রকি খান। শোনেন, প্রথমত হলো আওয়ামী লীগের ভাইরা রাগ করবেন না, ভাই বলি, আমি এখনো মনে করি আওয়ামী লীগ ভাই, বিএনপি ভাই, জামাত ভাই, সবাই ভাই ভাই, ঠিক আছে। এই সমাজে সবাইকে নিয়ে বসবাস করতে হবে। আমি দেখতে যেমনই হই, আমার কথাগুলো অনেক আঘাত দিয়েছে আওয়ামী লীগের ভাইদেরকে আওয়ামী লীগের সময়ে। তারপরে যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, যারা এই গণ অভ্যুত্থানকে মিস ইউজ করলো, তাদের ক্ষমতাকে সুন্দরভাবে ব্যবহার না করে তারা তাদের সম্পদ বাড়ানোর কাজে ব্যবহার করলো, অর্থ বাড়ানোর কাজে, এবং তারা নিয়োগ বাণিজ্য, নিয়োগ জালিয়াতি, বদলি বাণিজ্য, বদলি জালিয়াতি, তারপরে ওয়াসার নিয়োগে দেখেছেন, তারপরে বিভিন্ন ক্ষেত্রে, তারপরে গুলশান, বনানী, বাড়িধারা এই এলাকায় ব্যবসায়ীদের জুলুম করে, জিম্মি করে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে বানালো। তাদের জন্য আমি আতঙ্কের কারণ ছিলাম। কেমন লাগছে তখন? ঠিক আছে, যখন যারা অন্যায় করবে তাদের এরকম একবার তাদের জন্য জম হয়ে যাব। আর সর্বশেষ জামাতের ভাইরা চাইছিল 24 দিয়ে 71কে রিপ্লেস করবে। 24-এ লড়াই করলাম আমরা, জামাত এসে কয় যে 71কে রিপ্লেস করবে। তো মুখে ঝামা ঘষে দেওয়া একটু মন খারাপ করছে। তো কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। এক এক সময় এক একজন শত্রু হবে, সামনে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির ভাইরাও আমারে গালি দেবে, আমি সেই মানসিক প্রস্তুতিও রাখি। তো এই যে সমালোচনা চলবে, ঠিক আছে। আমি হলাম রাজনীতির চকিদার, ঠিক আছে। পাহারা দিয়ে রাখতে হবে না কে কি অন্যায় করে, এটা তো পাহারা না দিয়ে রাখলে হবে না। যারা ভুল ধরার কারণে খেপতেছে, কোনো সমস্যা নাই, চলবে। মামার বাড়ির আবদার নাকি ক্ষমতা এনজয় করবেন, আপনার কেউ ভুল ধরবে না? এটা তো হইতে পারবে না। আমারও ভুল ধরবেন, ধরেন না ভুল, সমস্যা কি? পুরা প্রশাসন আপনাদের হাতে, ক্ষমতা আপনাদের কাছে আছে, ঠিক আছে। জালিয়াতি, জুলুম, প্রতারণা কিছু পাইলে এতদিন তো ধরতেনি। আমার প্রতারণা পাইলে প্রতারণা নিয়ে কথা বলতেন, আম জাম কাঁঠাল এগুলো বলতেন না। এটা বাস্তবতা, মানতে হবে। হ্যাঁ, অসম্ভব মানে অসম্ভব, ঠিক আছে, অসম্ভব। চলছে, সুন্দর কষায় গেছে, কি সুন্দর গন্ধ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো বেসিক্যালি যারা যখন জুলুমবাজ হিসেবে উপস্থাপন হবে আসবে, তারা আমাকে দালাল বলবে, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, যারা দেশের মানুষকে জুলুম করছে, জামাত শিবিরের ভাইয়েরা, তোমাদের জন্য আমি আছি। হ্যাঁ, এত আরামে পার পাইবা না। কি ভাবছো? হ্যাঁ, দজ্জালের মতো জান্নাত আর জাহান্নাম দেখাবা আর আমি ছাইরা দেবো? হ্যাঁ, দজ্জাল জান্নাত এবং জাহান্নামের ভয় দেখাবে, বলবে জান্নাতে যাও আর জাহান্নামে যাও। ঠিক আছে, নামাজ পড়ার জন্য, ঈমান আনার জন্য জামাত ইসলাম করা বাধ্যতামূলক না। একজন আওয়ামী লীগ, সে ইসলাম প্র্যাকটিস করবে আওয়ামী লীগ থেকেই। বিএনপির লোক, সে ইসলাম প্র্যাকটিস করবে বিএনপিতে থেকেই। আবার সে হিন্দু হলে হিন্দু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা তো রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিমণ্ডলে এই কাজগুলো ধ্বংস করবে, খেয়ে দেবে, এত সোজা সোজা না। তো চলবে এদের বিরুদ্ধে, এদের যে প্রতারণা, সেই প্রতারণার বিরুদ্ধে চলবে। জান্নাত বিক্রি এদের জায়গা মতো বুঝাই দেওয়া হবে, জান্নাত জাহান্নাম বিক্রি, ঠিক আছে। চলবে চলবে, কে কে চান চলুক, আওয়াজ দেন, ঠিক আছে। জামাত ইসলাম জামাত শিবির খুব চেষ্টা করছে যে আমাদের এই খাদ্য কর্মসূচি যেন ঠেকাইতে পারে। হেরা মনে করছে হেরা গালিগালাজ করবে, আমাদেরকে কেউ সাপোর্ট করবে না, আমাদের কোনো বন্ধু নাই। আরে পুরা বাংলাদেশ আমাদের বন্ধু, রাজাকাররা বাদ দিয়া, ঠিক আছে। পুরা বাংলাদেশকে এক জায়গায় করে ফেলবো।
হ্যাঁ, অনশনের সময় বলতেছিল যে তুই মইরেই যা, এখানে বাইচে ফিরোস না, না খাইয়া মইরা যা, ঠিক আছে। পুরা বাংলাদেশের মানুষ আদর দিয়ে মায়া দিয়ে আগলায় রাখছে, ঠিক আছে। হুম, এত সোজা। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, তবে নাগরিকদেরকে বলবো, রাজনীতিবিদরা রাজনীতি করবেই। আমি রাজনীতি করব, জামাত শিবির রাজনীতি করবে, আমজনতা রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে। আপনারা পাহারা দিয়ে রাখবেন, ঠিক আছে, পাহারা দিয়ে রাখবেন। হ্যাঁ, সবচেয়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জামাতের যে কৃত্রিম বট বাহিনী তৈরি করছে, গালিগালাজ করা, বিভিন্ন ফেক আইডি করা, বিভিন্ন ফ্যাশনের নাম নেওয়া, ডিভোর্স গ্রুপ, বিবাহ গ্রুপ, এগুলো খুইলা খুইলা যে একটা প্রতারণা, এই মুখোশটা উন্মোচন করা আমাদের একটা জায়গা ছিল, আমরা এটা করে ফেলছি। বাংলাদেশে যে কেউ বট অ্যাক্টিভিটি করছে, ফেক আইডি ব্যবহার করে ব্যাপকভাবে একটা সংগঠন, এই যে প্রতারণা, একটা প্রতারকদের গ্রুপ এই কাজ করছে জামাত শিবির, এটা দেখানোটা আমাদের কাজ ছিল। এবং বাংলাদেশের মানুষ এটা জেনে গেছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় এরকম করে অনেক গালি দিলেই ওইটা যে মানে হলো একই ব্যক্তি 10 রকম আইডি ব্যবহার করে গালি দিচ্ছে, এইটা তো বাংলাদেশের মানুষ জানলো, তাই না? এইটার উপর কিন্তু আওয়ামী লীগ ভর করেনি। আওয়ামী লীগ কিন্তু এই ধরনের বটগিরি করেনি, বিএনপি এই ধরনের বটগিরি করেনি, ঠিক আছে। এইটা এই যে হ্যাঁ লাল বটর, ঠিক আছে, তারা এটা করছে। এরা ভাবছিল এরা 2-4টা গালি দিব, খিস্তি দিব, মা নিয়ে গালি দিব, বাবা নিয়ে গালি দিব, এবং এই গালির কারণে আমাদের মধ্যে অনুধাবন হবো যে জামাতের বিরুদ্ধে যাওয়া উচিত না। ওরা যত জোরে গালি দিছে আমরা তত সচেতনভাবে এদেরকে প্রতিরোধ করেছি, ঠিক আছে। এই প্রতিরোধ চলবে, এই প্রতিরোধ চলবে। এবং বাংলাদেশের আলেমদের জন্য জামাতে ইসলাম হলো হুমকি। যে সকল আলেম আপনার হলো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির লোভে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য জামাতের সঙ্গে গেছে, ঠিক আছে, তারা হলো ওই যে ইয়ের মতো হবে, ঘসিটি বেগম, মীর জাফরের মতো হবে। যেদিন এদের নিজেদেরকে মাদ্রাসা থেকে লাথি মেরে বের করে দিবে, সেদিন এরা বুঝতে পারবে, সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, যেদিন মসজিদে ওই যে তারেক মনোয়ার বলছে না, যে দেখে দেখে এদের কওমিদেরকে এখান থেকে বের করে দাও, তো কওমিরা নামাজ পড়াবে না, কারা নামাজ পড়াবে? শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পারেনি তারেক মনোয়ার, হ্যাঁ। তারপরে আমির হামজা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে? এদের সাথে বসবো, বাহাসে বসবো, সমস্যা নাই, হাদিস নিয়ে বসবো, কোরআন নিয়ে বসবো, ঠিক আছে। দেখি এদের হাদিসের গভীরতা কতটুকু, তিরমিজি শরীফের গভীরতা, বুখারী শরীফের এগুলোর গভীরতা কতটুকু নিয়ে বসবো, ঠিক আছে। আমরা তো জেনারেলের মানুষ, তারপরেও বসবো, কিন্তু আমরা কওমি অঙ্গনে, কওমি বারান্দায় আমরা গেছি, ঠিক আছে। ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত কওমি বারান্দায় আমরা ইসলাম শিখছি, আমরা জানি। তো আসুক না, ওরা ভাবছে যে ওরা হলো ইমানের, আমাদের ইমানের খেদমতকারী, ইমানের হেফাজতকারী। আমাদের ইমানের হেফাজতকারী আমাদের কওমি হুজুররা, আমাদের আলেমরা, আমাদের মাথার মুকুট। তারা জীবনেও তাদের সাথে বেয়াদবি করবো। তারা যখন জেলে গেছিল, এই জেলে গিয়ে গিয়ে আমি খোঁজ খবর নিয়ে আসছি, আমি গিয়ে টাকা দিয়ে আসছি, অনেক আলেম, অসংখ্য আলেমকে টাকা দিয়ে আসছি, ঠিক আছে। তাদেরকে মায়া, জান দিয়ে মায়া করছি। শেখ হাসিনার হুমকি ধামকি উপেক্ষা করে তাদের জন্য দাঁড়াইছি রাজপথে। জামাত কোনোদিন আলেমদের জন্য দাঁড়ায়নি, জামাত কোনোদিন আলেমদের জন্য কোনো বক্তব্য দেয়নি, জামাত তার নিজের দলের আলেমদের জন্য কোনোদিন বক্তব্য দেয়নি। এই হলো জামাত। এরা আইসায় খুব ইসলামের মালিক হয়ে গেছে এখন, তাই তো। তো এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে, ঠিক আছে। এই গুজববাজ, গালিবাজ, অসৎ। এবং গতকালকে একজন মানুষ আসছে, জামাতের একটা মাল্টিপারপাস, জামাতের মূল ব্যবসা হলো মাল্টিপারপাস, ওই যে কমার্স প্রতিষ্ঠান যে করে না, এলাকায় এলাকায় সমিতি। এবং এদের দ্বারা দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতারিত, লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ব্যাংক খুলে সুদের ব্যবসা করে না, জামাত ব্যাংক খুলে সুদের ব্যবসা করে। এবং বাংলাদেশের যেই মানুষগুলো সুদ থেকে দূরে থাকতে চায় আল্লাহর আদেশের কারণে, আল্লাহ বলছে সুদে বরকত নাই, তারা এটা বিশ্বাস করে, আল্লাহ সুদকে হারাম করছে তারা বিশ্বাস করে, এইটা বিশ্বাস করে সুদে তারা যায় না, ব্যাংকে তারা টাকা রাখে না, তারা এর পরিবর্তে সম্পদ কিনে রাখে, জমি কিনে রাখে, স্বর্ণ কিনে রাখে, কিন্তু ব্যাংকে টাকা রাখে না।
এই মানুষগুলোকে জামাত শিবির এরা বুঝাইছে যে ইসলামী ব্যাংক হলো হালাল ব্যাংক, এখানে সুদ হলো নরম সুদ, মসৃণ সুদ, এবং এই সুদে গুনাহ নাই। এইরকম বুঝায়ে সুদমুক্ত থাকার জন্য যে মানুষগুলো লড়াই করে হালাল খ্যাতি দিয়ে তাদেরকেও সুদের মতো ঢুকাইছে এই জামাত শিবির। আমি এমনি এমনি বলি নাই যে জামাত দাঁড়িপাল্লায় ভেজাল আছে, এমনি এমনি বলি নাই। দাঁড়িপাল্লা মাপে ভেজাল আছে, ঠিক আছে, এটা এমনি এমনি বলি নাই। আর আল্লাহর মিজান, আল্লাহর যে মিজান এরা প্রচার করে, ওই মিজান হলো এই দাঁড়িপাল্লা। শয়তানের দল শয়তান। আল্লাহর মিজান তোদের দাঁড়িপাল্লা না, আল্লাহর মিজান তোদের দাঁড়িপাল্লা না। আল্লাহর মিজানে 3 সুতা আছে না 4 সুতা আছে? কাঠের দণ্ড না লোহার দণ্ড জানোস? হ্যাঁ, আল্লাহর মিজানে দূরে এরকম ভাবে তোমাদের দাঁড়িপাল্লা সদৃশ ইয়ে থাকবে, পাল্লা থাকবে? আল্লাহর পরিমাপ করার জন্য পাল্লা প্রয়োজন। তো এরা আকার আকৃতি সব বানায় ফেলছে এরকম। তো ভালো থাকবেন, চলবে চলবে ভণ্ডামির বিরুদ্ধে চলবে লড়াই, ঠিক আছে, ভণ্ডামির বিরুদ্ধে চলবে।